প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা শুরু করব দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা বিষয়ের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 6, বংশগতির আণবিক ভিত্তি। দ্যাট মিন মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আজকে আমরা আলোচনা করব যে ইনহেরিটেন্স বা বংশগতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে প্রাপ্তি লাভ করা, সেই বিষয়ে আলোচনা তার আণবিক স্তরে গিয়ে। আর যখনই আমরা তার আণবিক স্তরে গিয়ে আলোচনা করব, তখনই সেই আণবিক স্তরের আলোচনার মধ্যে চলে আসবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ। মানে আমরা আণবিক ভিত্তি অনুযায়ী আলোচনা করতে গেলে ডিএনএ ভিত্তিটাই আলোচনা করব। যে ডিএনএর মাধ্যমেই একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বৈশিষ্ট্যগুলির প্রাপ্তি লাভ ঘটে, অর্থাৎ ইনহেরিটেড হয়। তার মূল ভিত্তি হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যে আণবিক স্তরে তার মূল ভিত্তি, সেটি বিভিন্ন পরীক্ষার সাহায্যে আজকে আমরা প্রমাণ করব এবং দেখার চেষ্টা করব যে জেনেটিক মেটেরিয়াল বা জিনগত পদার্থ হিসেবে ডিএনএ কিভাবে প্রতিষ্ঠা লাভ করলো সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব কিছু পরীক্ষার মাধ্যমে। তবে তার আগে ডিএনএ যে জেনেটিক পদার্থ, সে সম্পর্কে তাদের যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা প্রিভিয়াস ক্লাসগুলি থেকে কিছুটা তো ধারণা পেয়েছি, কারণ আমরা হেরিডিটি পড়েছি, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স পড়েছি, আর সেখানে কিন্তু আমরা জিন এবং ডিএনএ এই সম্পর্কে কিছু তথ্য জেনেছি। তবে আজকে আণবিক ভিত্তি বা মলিকুলার বেসিস অফ ডিএনএ, টোটাল ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি, সে সম্পর্কে পরীক্ষাগুলোর মধ্যে যাওয়ার আগে ডিএনএ সম্পর্কে কিছু বিশেষ তথ্যাদি আমরা একটু জেনে নেব। বলতে পারো অ্যাকচুয়ালি আমরা এটা রিভাইজ করছি। কিরকম? চলো সেই বিশেষ ধর্মগুলি সম্পর্কে একটু আলোচনা করার পর আমরা এই গ্রিফিথের এক্সপেরিমেন্টে চলে আসব। সেই জন্য আমি সেগুলি এখন কিছু জাস্ট তোমাদের বলছি। যেমন 1 নাম্বার বৈশিষ্ট্য ডিএনএর ইউনিভার্সালিটি। ইউনিভার্স থেকে ইউনিভার্সালিটি অর্থাৎ সর্বজনীনতা। তার মানে সমস্ত প্রজাতির মধ্যে কিন্তু জেনেটিক মেটেরিয়াল হিসাবে, অর্থাৎ জেনেটিক পদার্থ হিসাবে সমস্ত সজীব কোষে, সমস্ত প্রজাতির সজীব কোষে আমরা ডিএনএ কে জেনেটিক মেটেরিয়াল হিসাবে দেখতে, একদম ভাইরাস থেকে শুরু করে উন্নত শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করি। এবারে 2 নম্বর বৈশিষ্ট্য ভ্যারিয়েবিলিটি বা বৈচিত্র্যতা। আমরা জানি যে জীবজগতের অসংখ্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলি যে জেনেটিক পদার্থ প্রকাশ করে, তার রাসায়নিক গঠনেরও কিন্তু বিশেষ জটিলতা থাকবে। যত বেশি কিন্তু আমরা জেনেটিক পদার্থের গঠন আমরা দেখব, রাসায়নিক গঠন, তত বেশি তাদের মধ্যে কিন্তু আমরা জটিলতা পরিলক্ষিত করব, আর তত বেশি তারা ডেভেলপড হবে। তো আমরা জানি যে ডিএনএ এর মধ্যে 4টি ক্ষারীয় মূলক রয়েছে, নাইট্রোজেনাস বেস রয়েছে, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন ও সাইটোসিন, সংক্ষেপে ATGC।
তাহলে আমরা জানি যে ওয়াটসন ক্রিকের মডেল অনুযায়ী এ অ্যাডেনিন থাইমিনের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে আবদ্ধ হয়। আর এই আবদ্ধ হয় কিভাবে? আমরা জানি এ ডাবল বন্ডটি অর্থাৎ দুটি হাইড্রোজেন বন্ধনের দ্বারা থাইমিনের সঙ্গে আবদ্ধ হয় এবং অন্যদিকে গুয়ানিন তিনটি বন্ধনের দ্বারা আবদ্ধ হয় সাইটোসিনের সঙ্গে। আর এদের যে সিকোয়েন্স, যে সজ্জা রীতি অসংখ্য প্রকৃতির, তারা কিন্তু ডিফারেন্ট টাইপসের হতে পারে। আর এই যে ডিফারেন্ট টাইপসের বেস সিকোয়েন্স বা বেসের ক্ষারকের সজ্জা রীতি হওয়ায় বিভিন্ন প্রকারের বিভিন্নতা দেখা দেয়। কিন্তু এক একটা বিশেষ এই বৈচিত্র্যই এক একটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনাস বেসের মাধ্যমে বেস সিকোয়েন্সের ডিফারেন্সের জন্যই কিন্তু বৈচিত্র্যতা দেখা যায় এবং সেই এক একটি বৈচিত্র্যই কিন্তু ডিএনএ এক একটি অংশ, এক একটি চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে। তারপরে বৈশিষ্ট্য অটোক্যাটালাইটিক প্রপার্টি, অর্থাৎ অটোক্যাটালাইটিক ধর্ম। কিরকম? যে নির্দিষ্ট কোনো পদার্থের আত্মপ্রতিলিপিকরণ, অর্থাৎ নিজের মতো কোনো একটা কপি তৈরি করা, সেই ক্ষমতাও কিন্তু জেনেটিক পদার্থ হিসাবে ডিএনএ রয়েছে। ডিএনএর মধ্যে অটোক্যাটালাইসিসের ক্ষমতা রয়েছে। আমরা দেখব যে নিজের যেমনই ডিএনএর গঠন রয়েছে, তারা অবিকল একটি গঠন তৈরি করতে পারে রেপ্লিকেশনের মাধ্যমে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই সেগুলো দেখব। তেমনি রয়েছে হেটেরোক্যাটালাইটিক প্রপার্টি, অর্থাৎ হেটেরোক্যাটালাইটিক ধর্ম। জেনেটিক যে শুধুমাত্র নিজেই সংশ্লেষ করতে পারে তাই নয়, অন্যান্য রাসায়নিক পদার্থগুলিও কিন্তু সংশ্লেষ করতে পারে। অর্থাৎ কি নিজের মতোই যে তৈরি করবে তাই নয়, নিজের থেকে অন্য আরো কিছু রাসায়নিক পদার্থও সে তৈরি করতে পারে। এই ধর্মকেই বলা হচ্ছে হেটেরোক্যাটালাইটিক প্রপার্টি, যেটি ডিএনএর মধ্যে কিন্তু দেখা যায়। কারণ ডিএনএ আমরা জানি ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ডিএনএ থেকে আরেকটা রেপ্লিকা যখন তৈরি হয়, সেটি হচ্ছে অটোক্যাটালাইটিক প্রপার্টি। আবার ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে, অন্য আরেকটি পদার্থ সংশ্লেষিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হেটেরোক্যাটালাইটিক প্রপার্টি বা হেটেরোক্যাটালাইটিক ধর্ম। পরবর্তীকালে এই যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হলো, পদ্ধতির নাম ট্রান্সক্রিপশন পদ্ধতি। এবং এই আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয় বা প্রোটিন সংশ্লেষিত হয়, তখন তার নাম হচ্ছে ট্রান্সলেশন পদ্ধতি। তাহলে আমরা কি দেখছি? যে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, আরএনএ থেকে আলটিমেটলি প্রোটিন সিনথেসিস হচ্ছে। আর এই প্রোটিন এক একটি ফিনোটিপিক বৈশিষ্ট্য, অর্থাৎ জীবের একটি বাহ্যিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে। আর এই যে পদ্ধতি, এই যে সিকোয়েন্সগুলো আমি বললাম, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই যে তিনটি সিকোয়েন্স বললাম, এই তিনটি সিকোয়েন্স টোটাল পদ্ধতিকে বলা হয় দ্য সেন্ট্রাল ডগমা। এটাই হচ্ছে আমাদের মূল ভিত্তি। যাই হোক, আমরা পরবর্তীতে অবশ্যই সেন্ট্রাল ডিটেলস পড়বই। এখন শুধু আমরা হেটেরোক্যাটালাইটিক ধর্ম সম্পর্কে একটু জেনে নিলাম। তাহলে জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএর আরো একটা বৈশিষ্ট্য আছে, যার নাম হচ্ছে মিউটেশন। মিউটেশন জিনের কোনো হঠাৎ পরিবর্তনের জন্য, হঠাৎ কোনো সিকোয়েন্সের পরিবর্তন, তার কোনো গঠনগত যদি পরিবর্তন হয়, তখন তাকে মিউটেশন বলা হয়। কখনো কখনো এই যে পরিবর্তন, সেটি কোনো বিশেষ বাইরের কোনো এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টরের দ্বারা প্রভাবিত হয়ে হতে পারে। কখনো ইউভি রশ্মি এবং এক্স রশ্মি এর প্রভাবে কিন্তু ডিএনএ ড্যামেজ হতে পারে, অর্থাৎ বেস সিকোয়েন্স জিনগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে মিউটেশন দেখা দেয়। ডিএনএ অণুর এই মিউটেশন জনিত পরিবর্তন অবশ্যই প্রমাণ করে যে ডিএনএ একটি জেনেটিক পদার্থ। এবার ডিএনএ এর পরিমাণ, একটা নির্দিষ্ট কোয়ান্টিটি অফ ডিএনএ, যে কোনো প্রজাতির প্রত্যেকটি ডিপ্লয়েড কোষে একই পরিমাণ ডিএনএ থাকবে, অবশ্যই নির্দিষ্ট।
এবং ওই প্রজাতির হ্যাপ্লয়েড কোষে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এর মধ্যে অর্ধেক পরিমাণ ডিএনএ পাওয়া যাবে। আমরা কিন্তু আগে পড়েছি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। ডিপ্লয়েড ডাবল সেট অফ ক্রোমোজোম থাকে, অর্থাৎ সেখানে যে পরিমাণ ডিএনএ থাকবে হ্যাপ্লয়েডের মধ্যে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে, অর্থাৎ অর্ধেক সংখ্যক ডিএনএ থাকবে। বেশ, হ্যাপ্লয়েড মানে হচ্ছে অর্ধেক। তাহলে ডিএনএর পরিমাণ ও জিনের সংখ্যার এই সমানুপাতিক বৈশিষ্ট্য প্রমাণ করে যে ডিএনএ একটা জেনেটিক পদার্থ। কৃত্রিম উৎপাদনও রয়েছে। আমরা বিভিন্ন বিজ্ঞানীরা যে কটা আমাদের জেনেটিক কোড রয়েছে, বেস সিকোয়েন্স গুলো মিলে যে কোড তৈরি হয় আলটিমেটলি, যেখানে একটি অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়, যেটা আমরা দেখলাম ট্রান্সলেশন পদ্ধতিতে। নিউক্লিওটাইড যেহেতু ডিএনএ এর এক গঠনগত একক, তাই সুনির্দিষ্টভাবেই আমরা বলতে পারি ডিএনএ অণুই প্রকৃতপক্ষে জেনেটিক পদার্থ। আমরা একজন ভারতীয় বিজ্ঞানীর কথা এ প্রসঙ্গে উল্লেখ করব, গোবিন্দ খোরানা। উনি 77 নিউক্লিওটাইড যুক্ত ইস্টের একটি জিন উৎপাদন করেছিলেন, জেনেটিক কোড উনি আবিষ্কার করেছিলেন। ইস্টের আর্টিফিশিয়ালি অর্থাৎ কৃত্রিম উপায়েও কিন্তু জিন সিনথেসাইজ করা সম্ভব হয়েছে। অসংখ্য জিনের সমন্বয়ে গঠিত ডিএনএ তার মানে প্রকৃতপক্ষে প্রমাণ করে যে এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটি প্রকৃতপক্ষে একটি জেনেটিক পদার্থ, অর্থাৎ একটি ডিএনএ অণু অসংখ্য জিনের সমন্বয়। আর জিন ডিএনএর সেই কার্যকারী অংশ, যেটি আমাদের জীবনের মূল ভিত্তি। আমরা এবার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব যে ডিএনএ আসলেই একটি জেনেটিক পদার্থ। প্রথম পরীক্ষাটি হবে, চলে আসি এবার, গ্রিফিথস এক্সপেরিমেন্ট উইথ নিউমোনিয়া অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ডিসকভারি অফ ট্রান্সফরমেশন। বিজ্ঞানী গ্রিফিথ, প্রথম পরীক্ষা আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব। এটি হচ্ছে নিউমোনিয়া দ্বারা সৃষ্টি হয়েছে। নিউমোনিয়া একটি রোগ, তাহলে সেই নিউমোনিয়া একটি ডিজিজ। এবার নিউমোনিয়া থেকে যে রোগটি তার দ্বারা বোঝে কি কি ক্ষেত্রে মাইসের উপরে দেখব যে নিউমোনিয়া, অর্থাৎ যেগুলো ভিরুলেন্ট প্যাথোজেন নিউমোনিয়া সৃষ্টি করে, সেই ব্যাকটেরিয়াটি প্রত্যেকটা ক্ষেত্রে দিয়ে দেখব যে কারো কারো ক্ষেত্রে কি ঘটনাটি ঘটছে। নিউমোনিয়া স্ট্রেন অর্থাৎ নিউমোনিয়া প্যাথোজেনটি নিয়ে গ্রিফিথ পরীক্ষা করেছেন মাইসের উপরে, অর্থাৎ ইঁদুরের উপরে। এবং সেটা করতে গিয়ে উনি অ্যাক্সিডেন্টালি আবিষ্কার করলেন ট্রান্সফরমেশন থিওরি। ট্রান্সফরমেশন থিওরি হচ্ছে একটি জেনেটিক্যাল পদার্থ একটা নির্দিষ্ট অংশ থেকে অন্য একটা অংশের মধ্যে পুরোপুরি ট্রান্সফর্ম করা, ওটাই হচ্ছে ট্রান্সফরমেশন। অ্যাকচুয়ালি এই ট্রান্সফরমেশন পদ্ধতি প্রথম পরীক্ষা প্রমাণ করবে প্রিন্সিপাল অফ ট্রান্সফরমেশন, যে ডিএনএ জেনেটিক পদার্থ, সেটা আমরা ট্রান্সফরমেশন পদ্ধতির মাধ্যমেই প্রমাণ করব। চলো দেখে নিই ধাপে ধাপে কি বলতে চাইছেন এখানে, আমরা সেটা ডিটেলস পড়ব। ফ্রেডেরিক গ্রিফিথ ওয়াজ আ ব্যাকটেরিয়োলজিস্ট স্টাডিং নিউমোনিয়া। উনি নিউমোনিয়া রোগটি নিয়ে আলোচনা করছিলেন। উনি একজন ব্যাকটেরিয়া বিশেষজ্ঞ। হি ডিসকভার্ড টু টাইপস অফ ব্যাকটেরিয়া। দুই ধরনের ব্যাকটেরিয়া তিনি আবিষ্কার করেন যারা নিউমোনিয়া করে। আমরা এবার দেখব, একটা হচ্ছে তারা স্মুথ কলোনি সৃষ্টি করে, আরেকটি হচ্ছে রাফ কলোনি। প্রসঙ্গে বলে রাখি, স্মুথ কলোনি তাদের ক্ষেত্রে হয় যে সমস্ত ব্যাকটেরিয়া তাদের কোষ প্রাচীরে একটি ক্যাপসুল তৈরি করতে পারে। যদি সেই ক্যাপসুলটা তৈরি করে সেটি একটি পলিস্যাকারাইড দ্বারা তৈরি, তাহলে সে হোস্টের দ্বারা আক্রান্ত হয় না, নিজেকে সেফ রাখতে পারে। উল্টে সে কি করে, সে হোস্টকে মেরে ফেলে। এটি হচ্ছে ব্যাকটেরিয়ার কলোনি, স্মুথ কলোনি। আমরা একটু এগিয়ে ধীরে ধীরে বলি। আরেকটি হচ্ছে রাফ কলোনি। তাহলে টু টাইপস অফ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে উনি একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেছেন যে তাদের গায়ের কাছে, এখানে কিন্তু দেখাচ্ছি আমি কার্সার দিয়ে তোমাদের, দেখো তিনি ব্যাকটেরিয়ার দুটি কলোনি, একটি হচ্ছে স্মুথ কলোনি, আরেকটি হচ্ছে রাফ কলোনি।
চলো দেখে নিই স্মুথ কলোনিতে ব্যাকটেরিয়ার পাশে কিন্তু এই যে লাল একটা ক্যাপসুল মতো রয়েছে। এই ক্যাপসুল আসলে একটি পলিস্যাকারাইড দ্বারা তৈরি। এই স্মুথ কলোনিটা কি করে, এরা যদি কোনো হোস্টকে তাহলে হোস্ট মারা যাবে, কিন্তু এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে এই ক্যাপসুল আবরণের সাহায্যে। যাদের ক্ষেত্রে, যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ক্যাপসুলটা থাকবে না, তাদেরকে বলা হচ্ছে রাফ কলোনি। অ্যাকচুয়ালি রাফ স্ট্রেন, আর দিয়ে সেটাকে ডিনোট করবে আর এটাকে এস দিয়ে করব। আমরা ক্লিয়ার হলাম স্মুথ কলোনিজ এবং আর কলোনিজ ব্যাকটেরিয়া। তাহলে এদের গায়ের কাছে কোনো ক্যাপসুল পলিস্যাকারাইড থাকছে না। এক্ষেত্রে এই ব্যাকটেরিয়া কলোনি যদি হোস্টকে আক্রমণ করে থাকে, সেক্ষেত্রে হোস্ট বেঁচে যাবে, ব্যাকটেরিয়া তাদেরকে কিছু তেমন করতে পারবে না। চলো তারপরে কি আছে আমরা দেখে নিই। চলো, চলে এসেছে মায়ূস, ইঁদুর চলে এসেছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটি মাইস চলে এলো, আর এটি কি স্মুথ কলোনি, অর্থাৎ এস স্ট্রেন টাইপ 3। বেশ, তাহলে এখানে রয়েছে কি রাফ, অর্থাৎ আর, এখানে টাইপ 2 আর স্ট্রেন ধরে নেওয়া হচ্ছে। স্ট্রেন হচ্ছে যেখানে ব্যাকটেরিয়া নিউমোনিয়া প্যাথোজেন রয়েছে সেই স্ট্রেন। একটা হচ্ছে স্মুথ যেখানে ক্যাপসুল রয়েছে। আরেকটা ক্ষেত্রে রয়েছে রাফ স্ট্রেন, টাইপ 2 রাফ স্ট্রেন বলা হচ্ছে। দুটি মাইস চলে এলো, প্রয়োগ করা হবে S3 টাইপ দিয়ে, আর এটি টাইপ 2 আর স্ট্রেন দিয়ে। কি হয় পরীক্ষায়, এদেরকে প্রয়োগ করা হবে ইনজেকশনের মাধ্যমে। দেখা যাক পরবর্তীকালে মাইসগুলোর কি অবস্থা হয়। দেখো ইনজেকশন দেওয়া হচ্ছে, দুজনকে ইনজেকশন দেওয়া হলো। কি ঘটনা ঘটবে আমরা দেখে নিচ্ছি। আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে টাইপ 3 এস স্ট্রেন দেওয়ার পরে যেখানে ক্যাপসুল রয়েছে ব্যাকটেরিয়ার কিছু হলো না, কিন্তু সেই ব্যাকটেরিয়া কলোনিটি হোস্টকে মেরে দিল। যাদেরকে ইনজেকশন দেওয়া হলো ইঁদুরটি কিন্তু মারা গেল। আচ্ছা, এখানে দেখো আর স্ট্রেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইঁদুরটি বেঁচে রইল। বোঝা গেল, কারণ আমরা জানি যে এখানে তাদের বাইরে কিন্তু সারফেস রাফ রয়েছে, এখানে কোনো ক্যাপসুল নেই, ফলে এখানে ব্যাকটেরিয়াটি কোনোভাবে হোস্টকে আক্রমণ করতে পারেনি, হোস্ট তাদেরকে প্রভাবিত হতে দেয়নি, সেই জন্য হোস্ট দিব্যি বেঁচে আছে ইঁদুরটি। চলো এরপরে কি হয় দেখে নিই। ওকে, এবারে 3 নম্বর পরীক্ষা যেটা আমাদের হবে, এস স্ট্রেনকে হিট দিয়ে, when heat was applied to the deadly smooth type। আমরা কিন্তু একটা জিনিস দেখলাম, লেথাল বা ডেডলি মানে কি, সেটা যদি প্রয়োগ করা হয় যাতে জীবের মৃত্যু ঘটে, মৃত্যু দায়ী যেটা, তাকে বলা হয় লেথাল বা ডেডলি। তাহলে এখানে দেখো, তাহলে টাইপ 3 এস কে আমরা কি ধরতে পারি, ডেড স্ট্রেন, অর্থাৎ এটি যখন ইনজেকশন আকারে মাইসকে দেওয়া হলো তখন কিন্তু সে মারা গেল। এইবার পরীক্ষাটি এমন ভাবে করা হলো, এর যে স্ট্রেনটা রয়েছে ক্যাপসুল, তাকে হিট দিয়ে নষ্ট করে দেওয়া হলো। was applied to the deadly smooth type, deadly smooth type, কারণ এই স্মুথ টাইপটাকে এস স্ট্রেনকে প্রয়োগ করার পরে মাইসটি মারা গেছে, সেই জন্য তাকে হিট দিয়ে নষ্ট করে দেওয়া হলো। তারপরে কি ঘটে দেখে নিই। আচ্ছা, হিট দিয়ে নষ্ট করে দেওয়ার পরে এবারে জীবন্ত মাইসের উপরে প্রয়োগ করা হলো and injected into a mouse। এবার মাউসকে ইনজেক্ট করা হলো। মনে করা হচ্ছে যে স্ট্রেন যার জন্য মারা যাচ্ছিল ইঁদুরটি, সেটি হিট দ্বারা নষ্ট করে দেওয়া হলো। এরপরে মাউসকে ইনজেক্ট করা হলো S3 টাইপ। কি হলো দেখি, দ্য মাউস লাইভড, মাউস বেঁচে রইল। তার এখান থেকে প্রমাণ কি করছে, যে এখান থেকে প্রমাণ হচ্ছে যে হিট দিয়ে কিন্তু স্মুথ টাইপ 3 এই যে রয়েছে টাইপ 3 এস স্ট্রেনকে কিন্তু হিট দিয়ে নষ্ট করা হয়েছে এই ক্যাপসুল গুলোকে। ফলে কি হলো,
রইল প্রশ্ন পরের পরীক্ষায়, সেখান থেকেই আমরা উপনীত হব যে ট্রান্সফরমেশন প্রিন্সিপাল, এবং যে ট্রান্সফরমেশন প্রিন্সিপাল থেকে আমরা উপনীত হব যে ডিএনএ একটি জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, অর্থাৎ জেনেটিক পদার্থ। চলো দেখে নেই নেক্সট। এইবার দেখো, এবার দুটোকে মিক্স করে দেওয়া হলো। এখনো এরকম নড়ছে, মানে কি এটা প্রমাণ করছে এটা কিন্তু সেই নর্মাল S3 টাইপ নয়। এখানে হচ্ছে হিট দ্বারা নষ্ট করে দেওয়া ক্যাপসুলগুলো, এবং তার সঙ্গে আর স্ট্রেনকে যোগ করা হলো। ভালো করে শোনো, টাইপ 3S স্ট্রেন, সেই টাইপ 3S স্ট্রেন যেগুলি কিন্তু হিট দ্বারা নষ্ট করে দেওয়া হয়েছে ক্যাপসুলটাকে, ওই জন্য দেখো এটা মুভ করছে। বুঝতে পেরেছো? এটা কিন্তু নর্মাল ডেডলি S3 নয়, যেটা ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে ইঁদুরটি মারা গেছিল। এটি হিট দ্বারা নষ্ট করে দেওয়া, তার সঙ্গে রাফ, অর্থাৎ তার সঙ্গে আর, যেটা কিন্তু ইঁদুরকে একেবারে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ সিঙ্গেলি প্রয়োগ করার ফলে, শুধুমাত্র আর প্রয়োগ করার ফলে ইঁদুরটি বেঁচে গেছিল। এবার দুটোকে মিক্স করা হলো, মিক্স করে ইঁদুরকে এবার প্রয়োগ করা হবে। কি হয় দেখা যাক। এইবার দেখো, গ্রিফিথ ইনজেক্টেড দ্য হিট কিল টাইপ। ওই যে হিট কিল টাইপ কোনটি? এই যে এইটি, হিট দিয়ে কিল করে দেওয়া হয়েছে স্ত্রীকে। সেটা কিন্তু শুধুমাত্র হিট দিয়ে কিল করাটাকে কিন্তু যখন আমরা ইনজেকশন দিয়ে প্রয়োগ করলাম, তখন কিন্তু এই দুধটি বেঁচে গেছিল, তাহলে সেটা ডেডলি নয়। এইবার কি করা হয়েছে না, তার সঙ্গে সেটাই ডেডলি নয়, আর শুধু আর স্ট্রেন টাইপ 2R তো অবশ্যই ডেডলি নয়, দুটো মিক্স করা হলো। তাই এখানে আমরা বলছি দেখো, গ্রিফিথ ইনজেক্টেড দ্য হিট কিল টাইপ, তিনি হিট কিল টাইপ এবং নন ডেডলি রাফ টাইপ অফ ব্যাকটেরিয়া দুটি একসঙ্গে মিক্স করলেন। তাহলে দুটির ক্ষেত্রে কি হওয়া উচিত? এর ক্ষেত্রে তো হিট কিল্ড করে দেওয়া হয়েছে, এর ক্ষেত্রে মাউস বেঁচে গেছে। শুধু আর যখন প্রয়োগ করা হয়েছে তখনও ইঁদুর বেঁচে গেছে। শুধুমাত্র এস দেওয়া হয়েছে যখন, তখন মারা গেছে। কিন্তু এবার দেওয়া হচ্ছে থার্ড টাইমে, দুটি মিক্স করা হলো, একটি হিট কিল্ড ব্যাকটেরিয়া আর একটি রাফ, দুটি নন ডেডলি। অবশ্যই ইঁদুরের মৃত্যু ঘটবে না, আর টাইপ আমরা জানি। দুটো প্রয়োগ করা হয়েছে ইঁদুরের ক্ষেত্রে, কি ঘটছে এবার দেখে নেই। চলো, চলে এসেছে মাউস। আমরা দুটো মিক্স করে এবারে প্রয়োগ করব। গুড, ইনজেকশন পেয়ে গেছে। এইবারে মাউস কি হবে তার? অ্যাজ এ রেজাল্ট অফ দিস ইনজেকশন, ও নো, দেখো এখানে কি হলো, ইঁদুরটি মারা গেল। কি ভেবেছিলাম আমরা ইঁদুরটি বেঁচে যাবে, কারণ এখানে কোনোটিই কিন্তু ডেডলি ছিল না। হিট কিল্ডের দ্বারা, শুধুমাত্র হিট কিল্ড ইনজেকশন করার পরে ইঁদুর বেঁচে গেছিল। নন ডেডলি মানে তো অবশ্যই ইঁদুর শুধু আর টাইপ 2R যখন প্রয়োগ করেছি তখনও ইঁদুর বেঁচে গেছিল। বাট দুটো মিক্স করলাম যখন, তখনও তো ইঁদুরের বাঁচার কথা, কিন্তু না, আমরা দেখছি হিট কিল্ড এবং নন ডেডলি, অর্থাৎ যাতে ইঁদুরের মৃত্যু ঘটে না, সেই ব্যাকটেরিয়াগুলোর স্ট্রেন দুটো মিলে মিশিয়ে যখন দেওয়া হলো, তখন কিন্তু ইঁদুরটি মারা গেল। তাহলে কি হলো, এইখান থেকেই প্রমাণ হবে যে ট্রান্সফরমেশন ঘটেছে, অর্থাৎ একটা জেনেটিক ম্যাটেরিয়ালের ট্রান্সফরমেশন ঘটেছে, এবং প্রমাণ করবে যে এই ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেটিং হওয়া পদার্থটিই হচ্ছে ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। চলো আরেকবার আমরা ব্যাখ্যা করি। চলো, ইনজেকশন দেওয়ার আগে এখানে কিছু কথা আমি বলে নিচ্ছি। এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ট্রান্সফরমেশন প্রিন্সিপাল। সেটি আমরা দেখেছি যে গ্রিফিথ ইনজেক্টেড করেছেন হিট কিল্ড টাইপ 3, এই যে এস স্ট্রেন, যেটি ডেডলি ছিল। হিট কিল্ড হওয়ার পরেও এখান থেকে, হিট কিল্ডের থেকে কিছু পদার্থ অবশ্যই
আর এর মধ্যে ট্রান্সফার হয়েছে, যে আর কখনো ডেডলি নয়, ট্রান্সফার হয়েছে যেটি কিন্তু আলটিমেটলি লেথাল হয়ে গেল, অর্থাৎ মৃত্যু ঘটালো। এই যে হিট কিল্ডের থেকে কিছু পদার্থ, কি পদার্থ? অবশ্যই ডিএনএ। আমরা পরবর্তীকালে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা দিয়ে প্রমাণ করা হবে যে এখান থেকে অবশ্যই কিছু পরিমাণ ডিএনএ, হিট কিল্ড স্ট্রেন থেকে কিছু পরিমাণ ডিএনএ আর স্ট্রেনের মধ্যে চলে এসেছে এবং আর কে ডেডলি করে দিয়েছে, ফলে ইঁদুরটি মারা গেছে। এই যে এখান থেকে ডিএনএ ট্রান্সফর্মিং হয়ে গেল, হিট কিল্ড ছিল যে কিনা ইঁদুরকে বাঁচালো, সে তারপরে কি করলো? ট্রান্সফর্মিং হয়ে গেল ডেডলি এস স্ট্রেনে। আর এখানেই পরবর্তী পরীক্ষাগুলোতে প্রমাণ হবে যে যে পদার্থ ট্রান্সফরমেশন ঘটেছে সেটি অবশ্যই ডিএনএ, যার জন্য আর ডেডলি আকারে ধারণ করেছে এবং ইঁদুরটি মারা গেছে। আর এখান থেকেই উনি আবিষ্কার করে ফেললেন ট্রান্সফরমেশন প্রিন্সিপাল, এবং যে পদার্থের ট্রান্সফরমেশন ঘটলো সেটি হলো ডিএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হিট কিল্ড হয়ে যাওয়ার পরেও কিছু ডিএনএ ছিল যা হিটের দ্বারা পুরোপুরি কিল্ড হয়নি, সেটি কিন্তু আর এর মধ্যে গিয়ে ট্রান্সফর্মিং হয়ে লেথাল হয়ে গেছে, এই জন্য ইঁদুরটি মারা গেছে। এটি হচ্ছে গ্রিফিথের প্রথম এক্সপেরিমেন্ট, যেটা প্রমাণ করে যে ট্রান্সফরমেশন ঘটেছে যে পদার্থটি, সেটি হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এবং এই পরীক্ষাটি প্রমাণ করে যে অবশ্যই জেনেটিক্যাল পদার্থ, ডিএনএ ইজ এ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। তাই প্রথম পরীক্ষাটির নাম গ্রিফিথের ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট, যেটা প্রুভ করে যে ডিএনএ একটি জেনেটিক্যাল ম্যাটেরিয়াল বা জেনেটিক পদার্থ। এইবার এটার মধ্যে যে ডিএনএ ছিল সেটা পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছেন বিজ্ঞানীরা, হ্যাঁ এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে ওই যে টাইপ আর স্ট্রেন বা প্যাথোজেনিক, ওটাকে বলা হয় আভিরুলেন্ট, মানে হচ্ছে যেটি রোগ ছড়ায় না, রোগটি ছড়ায় না, আর রোগ ছড়ালেই তো ইঁদুরটি মারা যাবে, তাকে আভিরুলেন্ট বলা হয়। যেটি নন প্যাথোজেনিক, মানে যেটি রোগ ছড়ায় না। আর যে ভিরুলেন্ট সে অবশ্যই প্যাথোজেনিক, সে রোগ ছড়ায়। এখানে টাইপ 3S রোগটি ছড়িয়েছে, অর্থাৎ হোস্টকে মেরে দিয়েছে। কিন্তু দুটো যখন একসঙ্গে আমরা করেছি তখন দেখেছি হিট কিল থেকে কিছু পরিমাণ পদার্থ, অবশ্যই রূপান্তরকারী বস্তু, যেটা ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলা হচ্ছে, কিছু মেটেরিয়াল, যে মৃত টাইপ 3S ব্যাকটেরিয়ার ক্যাপসুল জাতীয় উপাদান কোনো না কোনো ভাবে, এই যে এখানে কোনো না কোনো ভাবে এই মৃত হিট কিল্ড ক্যাপসুল থেকে যে যে রয়েছে, যেটা মৃত বলছি, সেখান থেকে কোনো না কোনো ভাবে কিছু পদার্থ কিন্তু টাইপ 2R ব্যাকটেরিয়াকে S3 ডেডলি S3 ভিরুলেন্ট S3 তে ট্রান্সফর্মিং করেছে, ফলে ইঁদুরটি মারা গেছে। সুতরাং গ্রিফিথ এটা প্রমাণ করলেন যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল এবং এই যে ট্রান্সফরমেশন যেটি ঘটেছে সেটি একটি ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। ওকে, তাহলে পরবর্তীকালে এখান থেকে এটি যে ডিএনএ ট্রান্সফরমেশন ঘটেছিল যে বস্তুটি ক্যাপসুল থেকে, সেটি যে ডিএনএ ছিল সেটা কিন্তু প্রমাণ হয়েছে। সেই প্রমাণ করতে গিয়ে পরবর্তী যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটির নাম হচ্ছে বিজ্ঞানী, সেটি আমরা দেখব যে সেখান থেকে যে যে পদার্থটি ট্রান্সফর্মিং ঘটেছে সেটি ডিএনএ অফকোর্স। আর সেই পরীক্ষাটি যুগান্তকারী পরীক্ষা, সেটিও তিনজন বিজ্ঞানী মিলে সেটি করেছেন। ফার্স্টের পরীক্ষা যেমন করলেন গ্রিফিথ, পরবর্তী পরীক্ষাগুলো করেছেন অ্যাভেরি, বিজ্ঞানী ম্যাকলয়েড, ম্যাককার্টি। তিনিও পরীক্ষামূলকভাবে এই ট্রান্সফর্মিং মেটেরিয়াল যে ডিএনএ, সেটা উনি পরীক্ষা করেছেন। আমরা এই সঙ্গে সেই পরীক্ষাটা ও একটু দেখে নিই, চলো। দেখো, মৃত ব্যাকটেরিয়া থেকে ইনজেকশন করে ডিএনএ কে আলাদা করে নেওয়া হলো। আমরা কিন্তু এবার গ্রিফিথ শেষ করে পরের পরীক্ষাটিতে যাচ্ছি, যে পরীক্ষাটি করেছেন বিজ্ঞানী ম্যাকলয়েড, ম্যাককার্টি এবং অ্যাভেরি। ওকে, আমরা এখান থেকেই শুরু করে ওখানে যাব। যে মৃত ব্যাকটেরিয়াটি, ওখান থেকে কিছু পরিমাণ ডিএনএ নিয়ে এক্সট্রাক্ট ইনজেকশন করে নিয়ে নিলাম।
বেশ। আচ্ছা, ওখান থেকে কি নিয়ে নিলাম যে হিট কিল্ড যে টাইপ 3 মৃত ব্যাকটেরিয়া থেকে এবার ডিএনএটাকে আলাদা করব। ওখান থেকে নিয়ে নিয়েছি এটা কি? এটি হচ্ছে সেই টাইপ 3 এস মৃত ব্যাকটেরিয়া। ইনজেকশন করে নেওয়া হলো। এবার দেখো কি বলছে। দ্য ব্যাকটেরিয়া ট্রান্সফর্ম ইটসেলফ ফ্রম দ্য হিটেড বলছি ব্যাকটেরিয়া ট্রান্সফর্মড ইটসেলফ ও গড ট্রান্সফর্মড ইটসেলফ ফ্রম দ্য হিটেড এই যে হিটেড সেটা যেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম সেখান থেকে হিটেড নন ডেডলি টাইপ টু দ্য ডেডলি টাইপ। তাই তো হয়েছে। আমরা এতক্ষণ তাই বললাম যে এখান থেকে কিছু পরিমাণ অবশ্যই ডিএনএ গেছে এই ক্যাপসুল থেকে, মৃত ক্যাপসুল থেকে, যে হিট দিয়ে নষ্ট করা হয়েছিল যারা ইঁদুরকে মারতে পারেনি সেই মেটেরিয়াল কোনো না কোনো ভাবে ডেডলিতে পরিণত হয়ে গেছে এবং ডেডলি S3 তে পরিণত হয়েছে। এই যে সেটা এখানে দেখানো হলো। এইবার আমরা এখান থেকে ডিএনএ নিষ্কাশিত করে পরীক্ষাগুলি করব। গ্রিফিথ এক্সপেরিমেন্ট করেছেন ট্রান্সফর্মড ইটসেল যে কিছু পরিমাণ রূপান্তরকারী পদার্থ, সে রূপান্তরকারী কিছু মেটেরিয়াল বা রূপান্তরকারী বস্তু হিসেবে উনি বলেছেন, বাট ইট ইজ এ ডিএনএ, সেটা আমরা পরে আবার দেখে নেব পরীক্ষা করে। গ্রিফিথ এক্সপেরিমেন্ট ডিড নট প্রুভ দ্যাট ডিএনএ ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সফরমেশন। হ্যাঁ, ট্রান্সফরমেশন তো হয়েছে, কিন্তু উনি বলছেন যে এটি ট্রান্সফর্মিং মেটেরিয়াল বা পদার্থ। আমরা পরে ওর সঙ্গে জড়িয়ে থাকা যে পদার্থ পরীক্ষাগুলি রয়েছে ম্যাকলয়েড, ম্যাককার্টি, অ্যাভেরির, সেখান থেকেই প্রমাণ করবো যে এটি অবশ্যই ডিএনএ। How would we design an experiment to prove that DNA was responsible for transformation? এবার আমরা কিভাবে একটা পরীক্ষা করব এই যে ট্রান্সফরমেশন ঘটেছিল সেটি ট্রান্সফরমেশনের জন্য ডিএনএই দায়ী? নিশ্চয়ই আছে পরীক্ষা। এই পরীক্ষাটা প্রমাণ করবে ম্যাভেরি, ম্যাককার্টি, ম্যাকলয়েড added the non-deadly rough type of bacteria to the heat-killed smooth type. ওকে, আমরা সেই পরীক্ষা যাওয়ার আগে আজকে গ্রিফিথের পরীক্ষা দিয়েই শেষ করব। আমরা পরের ক্লাসে তাহলে অ্যাভেরির পরীক্ষাগুলো করব। আজকে ট্রান্সফর্মিং মেটেরিয়াল হিসেবে জেনেছি আমরা, তো পরীক্ষামূলকভাবে আমরা পরে এটিকে প্রমাণ করব যে এটি ডিএনএ। বাট এই পর্যন্ত গ্রিফিথ অবশ্যই প্রমাণ করেছেন যে ট্রান্সফরমেশন হয়েছে কিছু একটি নন ডেডলি থেকে হিট কিল্ড নন ডেডলি অবশ্যই ডেডলি টাইপে পরিণত হয়েছে, আর ইঁদুর থেকে সেটা অবশ্যই আমরা আলাদা করতে পেরেছি। অ্যান্ড দ্য ব্যাকটেরিয়া ট্রান্সফর্ম ইটসেলফ, ব্যাকটেরিয়া নিজেই ট্রান্সফর্ম হয়ে গেছে কিছু পদার্থ ক্যাপসুল, সেটা নন ডেডলি টাইপগুলোকে ডেডলি টাইপ করে ফেলেছে। তাহলে পরে আমরা ম্যাককার্টির পরীক্ষা দ্বারা, অ্যাভেরি ম্যাককার্টির পরীক্ষা দ্বারা প্রমাণ করব। আমরা একসঙ্গে করছি না কারণ পরীক্ষাটা অনেক লেন্দি হবে। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা প্রমাণ করব যে যে ট্রান্সফর্মিং মেটেরিয়াল যেটি ছিল সেটি অবশ্যই ডিএনএ ছিল, যদিও ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল সেই পরীক্ষার প্রথম যে পরীক্ষামূলক আলোচনা সেটা কিন্তু বিজ্ঞানী গ্রিফিথের এই পরীক্ষার মাধ্যমেই আমরা জানতে পেরেছি। ওকে, আর একটি কথা বলে ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল এই সম্পর্কে আমাদের চ্যাপ্টারে 3টি পরীক্ষা রয়েছে। এই 3টি পরীক্ষার মধ্যে কিন্তু পরীক্ষায় বড় প্রশ্ন হিসাবে ম্যাকলয়েড, ম্যাককার্টি, গ্রিফিথ এবং শেষে আছে হার্শেচিয়েজ, এদের এই 3জন যে 3টি পরীক্ষা করেছেন, তিনজন মিলে একটি পরীক্ষা, গ্রিফিথ একজন এবং পরে আবার দুজনে মিলে, এই যে 3টি এক্সপেরিমেন্ট অল্টার করে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ এইচএস এক্সামিনেশনের সময় বড় প্রশ্ন হিসেবে কিন্তু আসে। আর সেই জন্যই আমি এক একটা এক্সপেরিমেন্ট আলাদাই করলাম। ওকে স্টুডেন্ট, আজকে তাহলে এই পর্যন্তই রইল। আমরা তাহলে গ্রিফিথের পরীক্ষাটি পড়লাম। সেই পরীক্ষাটি করতে গিয়ে আমরা দেখেছি উনি নিউমোনিয়া রোগটিকে নিয়ে পরীক্ষা করেছেন। নিউমোনিয়া রোগ ছড়ায় এবং তাদের ক্ষেত্রে উনি ভিরুলেন্ট এবং আভিরুলেন্ট
ভিরুলেন্ট মানে হচ্ছে প্যাথোজেনিক, যে স্ট্রেনটা রোগ ছড়ায়, আর আভিরুলেন্ট যে স্ট্রেন রোগ ছড়ায় না, নন প্যাথোজেনিক। এই দুটি উনি পরীক্ষা করেছেন। অবশ্যই যেটি ভিরুলেন্ট তার বাইরে একটি এরকম পলিস্যাকারাইড এরকম একটি ক্যাপসুল রয়েছে, সেগুলিকে হোস্টগুলি মেরে দেয় এই ব্যাকটেরিয়াগুলি। আর যেগুলি থাকে না তাকে আর স্ট্রেন বলা হয়। তাদের ইনজেকশন দিয়ে ইঁদুরকে প্রয়োগ করলে ইঁদুরগুলি বেঁচে যায়। কিন্তু তৃতীয়বার উনি পরীক্ষা করেছেন যে হিট কিল করে যদি ক্যাপসুল নষ্ট করে দেওয়া হয় আর তার সঙ্গে আর যোগ করা হয়, যেটিও অবশ্যই ইঁদুরকে মেরে দেয় না, নন ডেডলি, তা সত্ত্বেও কিন্তু তৃতীয় পরীক্ষায় দেখা গেছে ইঁদুরটি মারা গেছে। আর এখানেই দেখা গেছে যে হিট কিল্ডের থেকে কিছু পদার্থ ট্রান্সফর্মিং হয়ে গেছে অটোমেটিক্যালি ডেডলি টাইপ এস এর মধ্যে। ভিরুলেন্ট ডেডলি টাইপ এস, তার মানে হচ্ছে তার ক্যাপসুল রয়েছে এবং সে হোস্টকে মেরে দিচ্ছে। তাহলে এখানেই হচ্ছে প্রিন্সিপাল গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে আমরা উপনীত হই যে এখানে যে পদার্থটি ট্রান্সফর্ম ঘটলো সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জেনেটিক্যাল পদার্থই হবে। এবং এখান থেকেই তিনি আবিষ্কার করলেন প্রিন্সিপাল অফ ট্রান্সফরমেশন, যেটি ট্রান্সফরমেশনের একটা অন্যতম বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর পরবর্তীকালে পরীক্ষাগুলোতে আমরা প্রমাণ করব যে হ্যাঁ, ওই যে পদার্থটি ট্রান্সফরমেশন ঘটেছিল নন ডেডলি থেকে ডেডলি টাইপ হয়ে যাওয়ার জন্য, যার জন্য এই দুটি মারা গেল, সেই পদার্থটি আসলে ডিএনএ। ওকে, তাহলে ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল বা জেনেটিক পদার্থ, সেটার প্রথম পরীক্ষা গ্রিফিথের এক্সপেরিমেন্ট অফ ট্রান্সফরমেশন। ওকে, তোমরা কিন্তু খুব ভালো করে এটি পড়বে। আজকে এই পর্যন্তই রইল। ওকে।